ল্যাব নিয়ে কথা বলবো। ভেরিফিকেশন করলাম। এটা করতে গিয়ে আমরা কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করছিলাম ওখানে? আর হচ্ছে ব্রেডবোর্ড ইউজ করেছি, আর কিছু রেজিস্টার ভোল্টমিটার, অ্যামিটার। ভোল্টমিটার কিসের জন্য ব্যবহার করছি? আর অ্যামিটার ইউজ করছি কারেন্ট মাপার জন্য। অ্যামিটার আমি নর্মালি প্যারালাল লাগাই। কেন প্যারালাল লাগাই? অ্যামিটার প্যারালাল লাগাই কেন? প্যারালাল লাগালে কি অসুবিধা? কারেন্ট যাবে না। আমি যদি অ্যামিটার নামটা ভুলে যাই, নামগুলো মুখস্থ করবো। অ্যামিটারের মধ্যে রোধটা অনেক বেশি থাকে, কারেন্ট পাস হয়। অ্যামিটার প্যারালাল লাগাইলে কি অসুবিধা হতে পারে? স্যার অ্যামিটারে স্যার রোধ বেশি থাকার কারণে স্যার কারেন্টটা পাস হবে। মানে আমি ধরো তোমার কথা মতো যদি অ্যামিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি, তুমি বলছো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা অ্যামিটার লাগিয়েছি যার রেজিস্ট্যান্স অনেক বেশি, সেক্ষেত্রে কারেন্টটা এখানে আরামসে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ ওখানকার কারেন্ট সবসময় লো রেজিস্টিভ পাথ দিয়ে ফ্লো করার চেষ্টা করে আমার হিসাবে। তোমার কনসেপ্ট হলো যে তুমি বললে অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে হাই, তাই তো? তোমার কথা মতো আমি হাই রেজিস্ট্যান্স প্যারালাল লাগাইলে আমার এই সার্কিটে কোনো ইম্প্যাক্ট করবে না, এর আউটপুট যা ছিল তেমনই থাকবে, কারণ এখান দিয়ে খুবই নেগলিজিবল অ্যামাউন্টের কারেন্ট যাবে, সো আউটপুটের উপরে ইম্প্যাক্ট আসবে না। তুমি ছিলা স্যার আমি তুমি জব করো না স্যার, নিয়মিত আসতে পারবা? ইনশাআল্লাহ স্যার। না আসতে পারলে কিন্তু তোমাকে আমি নাচা করতে পারবো না। আমার কাছে আসলে না বুঝতে পারবো তোমার কি প্রবলেম। তোমার কি মনে হচ্ছে তুমি এখন বুঝতে পারতেছো একটু? আমি কিন্তু কনফিউজ মনে হচ্ছে যে না হচ্ছে না, যেটা স্যার সিনক্রোনাইজেশন যেটা বলে না, পড়ালেখার সাথে সিঙ্ক হচ্ছে না, পড়ালেখা করতেছ এটা ইনশিওর করতে হবে, পড়ালেখা না করলে কিন্তু সমস্যা। স্যার ভোল্টমিটার যদি আমরা সিরিজে লাগাই তাহলে কারেন্টটা পাস হবে না, মানে রোধের কারণে। অ্যামিটারের ক্ষেত্রেও কি সেম প্রবলেম? অ্যামিটারে স্যার যখন লাগানো হবে, তাহলে যদি আমরা প্যারালাল না লাগাই তাহলে হচ্ছে আপনার অতিরিক্ত কারেন্টটা নিয়ে নেবে স্যার, রোধটা অতিরিক্ত কারেন্ট নিয়ে নেবে। আমি অ্যামিটার লাগিয়েছি, এখন অ্যামিটারের ভিতরে কি ঘটবে? কতবার করে আমি মনে হয় এই কথাটা 4-5 বার বলছে, অ্যাটলিস্ট মিনিমাম তোমাদের মিনিমাম এইটুকু বুদ্ধি হয় নাই যে তোমরা ওই জিনিসটা লিখে রাখো। কোথাও যেটা লিখে রাখছো যে অ্যামিটার কেন প্যারালাল লাগানো যাবে না, কোথাও লিখছো তুমি? কেন লিখো? অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ভেরি লো, এটা ওহমিক রেঞ্জে হতে পারে, 1 ওহম 2 ওহম। আমি চাই অ্যামিটারের ভিতর দিয়ে কারেন্টটা যায়, যেখানে অ্যামিটার আমি লাগাইব সেখানে যেন কারেন্টটা অ্যামিটারের ভিতর দিয়ে যায়। ওকে, সো যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ভেরি লো, সো আমি যদি অ্যামিটারকে প্যারালালি লাগিয়ে দিই, সো সমস্ত কারেন্ট হচ্ছে এই অ্যামিটারের ভিতর দিয়ে পাস করা শুরু করে দেবে, কারণ এখানকার লোডের মান যদি বেশি হয় কারেন্ট এখান দিয়ে না গিয়ে লো রেজিস্টিভ পাথ অ্যামিটার আছে ওর ভিতর দিয়ে চলে যাবে। অ্যামিটারের ভিতরে যখন অত্যাধিক কারেন্ট পাস করবে অ্যামিটার পুড়ে যেতে পারে, বুঝতে পারলাম? এই কারণে অ্যামিটার আমি প্যারালালি লাগাইতে পারি না। আর একটা ভোল্টমিটার কথা যদি চিন্তা করি, এটা যদি ভোল্টমিটার হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেরি হাই, সো এটাকে যদি আমি সিরিজে লাগিয়ে দেই, এখানে একটা মেগা ওহম রেঞ্জের একটা রেজিস্ট্যান্স চলে আসবে। মেগা ওহম রেঞ্জের যদি রেজিস্ট্যান্স চলে আসে তাহলে সার্কিটের ভিতরে আর কোনো কারেন্ট পাস হওয়ার সুযোগ পাবে না, কারণ বাধাটা অনেক বেশি, কারেন্টটা যাবে কোথা দিয়ে? যাবে না। এই জন্য অ্যামিটারকে কখনো প্যারালাল লাগানো যায় না, ভোল্টমিটারকে কখনো সিরিজে লাগানো যায় না।
এই মিটারগুলো কিভাবে বানানো যায় তার কিছু কোর্সে তুমি শিখতে পারো। আমাদের একটা কোর্স আছে, হচ্ছে নাম হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এই কোর্সে তোমাকে অ্যামিটার ভোল্টমিটার বানানো শেখাই দেবে। অ্যামিটার ভোল্টমিটার বানানো খুব একটা ইজি একটা জিনিস। আমি মাইক্রোকন্ট্রোলার ইউজ করে করতে পারি, একদম ইজি, তুমি নিজেই বানাতে পারো। জাস্ট 2-4টা এমনকি একটা রেজিস্ট্যান্স ইউজ করে, জাস্ট 3-4টা রেজিস্ট্যান্স ইউজ করবো আমি, রেজিস্ট্যান্স দিয়ে একটা অ্যামিটার বানানো সম্ভব, সরি ভোল্টমিটার বানানো সম্ভব। ওইটা থেকে একটা আউটপুট নিয়ে নিবো, ওই আউটপুটটা খালি আমি ভেবে দেখবো যে কত আসছে, আর ভিতরে কিছু কোডিং করে দেবো, ব্যাস হয়ে যাবে। কি পরিমাণ ভোল্টেজ আসবে ওটা শো করতে হবে। এটা বোধ হয় যে আগামী সেমিস্টার বা পরের সেমিস্টার মধ্যে থাকতে পারে। ওকে, এছাড়া আরেকটা মিটার আছে। হ্যাঁ, আপনার কয়টা কোর্স আছে? আমি কোর্স নিতে থাকবো যতদিন পর্যন্ত আসলে আমাকে কোর্স দিতে থাকবে। তো আপনার এমন হতে পারে যে আগামী সেমিস্টার আমার কোর্স না হতে পারে, সেটা তোমাদের জন্য ভালো। আরও হয়তো মানে শিক্ষক চেঞ্জ হলে ভালো হয়। মানে সুবিধা হয় কি, একই শিক্ষকের মুখ দেখতে কোনোদিন ভালো হয়, একটু পরিবর্তন মানুষের ধর্মে আছে, যে একটু মানে ভিন্ন স্বাদ। আমি যেভাবে ক্লাসটা নেই, অন্য স্যার এই মুডে ক্লাসটা নেন, অন্য কোনো মুডে নেন, হয়তো খুবই এক্সাইটিং মুডে নেন, আরও হয়তো বেশি কোঅপারেট করে নেন বা বেশি কমিউনিকেট করে নেন, সেটা আচ্ছা। এই মিটারগুলো ছাড়া আরও কিছু মিটার আমি ইউজ করি। একটা আছে ওয়াট মিটার, একটা আছে ওয়াট মিটার। এই ওয়াট মিটার কাজ হচ্ছে সার্কিটের পাওয়ার মেজার করা, টু মেজার পাওয়ার মেজার, ডিরেক্টলি পাওয়ার মেজার করা। স্যার একটা মানে কন্ট্যাক্ট দিতেছিলেন যে ব্যাটারিতে কেন আমরা মানে ওয়াটে বাস করি, বাট এটা করে নেই। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে, আমি বলছিলাম যে ব্যাটারির কেন আমি অ্যাম্পিয়ার আওয়ারে রেটিং করি, আমি কেন ওয়াটে করি, অ্যাম্পিয়ার আওয়ারে রেটিং করি কেন ওয়াটে, যা করে নিই, না করলে এই সমস্ত জিনিস ভাইবার জিনিস পাই। ওকে, সো ওয়াট মিটার পাবো, এটা ডিরেক্টলি আমার হচ্ছে কি পরিমাণ পাওয়ার আমি নিচ্ছি সেটা দিতে পারবো। এখন এখানে একটা মিটার আমি ইউজ করেছি ভোল্ট মিটার, বা এখানে ইউজ করে একটা ভোল্ট মিটার, একটা অ্যামিটার আছে। এটা দিয়েও কিন্তু আমি ভোল্ট মিটার অ্যামিটারের রিডিং নিয়ে ওয়াট ক্যালকুলেট করতে পারি চাইলে। কিন্তু এটা দুটো বাদ হয়ে, দুটো ইউজ করার বদলে একটা ইউজ করবো, ওয়াট মিটার ইউজ করবো। ওয়াট মিটারে 2টা কয়েল থাকে, এগুলোতে একটা কয়েল থাকে, পোটেনশিয়াল কয়েল থাকে। আর ওয়াট মিটারে 2টা কয়েল থাকে, একটা পোটেনশিয়াল কয়েল, একটা কারেন্ট কয়েল। 2টা কয়েল নিয়ে একবারে সে ক্যালকুলেশনটা করে। আর আমাদের বাসা বাড়িতে যে মিটারগুলো ইউজ করে এটা হচ্ছে এনার্জি মিটার, এনার্জি মিটার। সো ওয়াট ছাড়াও আমি এনার্জি মিটারও ইউজ করতে পারি। সেই এনার্জি মিটার ডিরেক্টলি হচ্ছে আমার কি করে কত কিলোওয়াট আওয়ার আমি এনার্জি খরচ করতেছি সেই কোর্সে আমাকে বের করে দিতে পারে। স্যার এনার্জি মিটারটা কি নিজে কি বিদ্যুৎ লাগে না ওর চলার জন্য? অফকোর্স, ওয়াই নট। তাহলে এটা তো আমাদের নিজেদের ভিতর চাই। তোমাদের ভিতরে জিনিস, সে জীবনে তোমার কাছ তোমার এক বিন্দু গেলে পরে সে 1 বিন্দু টাকাটাই কিনে। এনার্জি মিটার যেমন কোনো মেশিন ইটসেলফ কোনো এনার্জি ছাড়া চলতে পারবে না, তাকে এনার্জি দিতে হবে, তাকে পাওয়ার আপ করে রাখতে হবে, তারপরে সে কাজ করতে হবে। ধরো একটা অ্যাম্পলিফায়ারের কথা চিন্তা করো, একটা অ্যাম্পলিফায়ার নিজে কি পাওয়ার কনজিউম করে না? অবশ্যই করে। একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে গেলে অবশ্যই তাকে কিছু না কিছু পাওয়ার খেতে হবে, না হলে সে ওইটাকে কনভার্ট করতে পারবে না। তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে সবথেকে মানে ফ্যাসিনেটেড ডিভাইস কোনটাকে মনে হয়? মানে তোমার দেখলে মনে হয় যে না, এই জিনিসটা সম্পর্কে কাজ করে। মানে ইলেকট্রিক্যাল ডিভাইস প্রসেসর, মাইক্রো প্রসেসর নেই। তোমার মানে ফ্যাসিনেশন আছে এমন কোনো আছে, এমন কোনো ডিভাইস দেখলে মনে হয় যে এটা নিয়ে কাজ করতে পারতাম? ডিজাইন হাউস ওয়ারিং, হাউস ওয়ারিং। তোমার বিভিন্ন মেশিনারিজ নিয়ে কাজ। তোমার কোনো এরকম ফ্যাসিনেশন আছে? স্যার এই যে হাউস ওয়ারিং, তারপর ট্রান্সফরমার, হাউস ওয়ারিং, ট্রান্সফরমার, রোবোটিক্স জিনিসটা আমার কাছে অনেক রোবোটিক্স অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। স্যার আইসি। আচ্ছা, যদি মেশিন হয় ডিরেক্টলি, তো মেশিনের তো বেশি মুষ্টিমেয় কয়েকটা জিনিস আছে আমাদের। আমি যদি বলি ট্রান্সফরমার, একটা হচ্ছে মোটর, জেনারেটর।
এই জেনারেটর মোটরের মধ্যে কয়েকটা পার্ট আছে, সেটা ভাগে না দেয়। সো ট্রান্সফর্মার, মোটর এবং জেনারেটর মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল একদম কাছাকাছি, একই জিনিস দিয়ে তৈরি। টেসলা প্রায় কাছাকাছি জিনিস দিয়ে তৈরি করে রেখে গেছে। যে মোটর তাকে জেনারেটর হিসেবে ইউজ করতে পারি তখন দেখবো যে এই জিনিসগুলো খুবই ইজি। তোমাকে এখন দেখে যতটা জটিল মনে হবে, তুমি যদি কোর্সটা পড়ো জিনিসটা ততটা জটিল মনে হবে। তখন মনে হবে না খুললে পারে এই জিনিসগুলো লাগাই সারা ফেলতে হবে। যদি তুমি জিনিসটা বেসিক জিনিসটা বোঝো, টোটাল জিনিসটা খুলে ফেলানোর পরেও তোমার মনে হবে না এই জিনিসটাকে অ্যাসেম্বল করলে আমি এখন লাগাইতে পারবো, কোনো সমস্যা হবে। এবং এর ডিজাইন তুমি করতে পারো। আর যদি তোমার মনে হয় যে প্রসেসর তোমার ফ্যাসিনেশন হয়, তোমাকে VLSI করতে হবে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখানে অনেক আইসি একসাথে ইন্টিগ্রেট করতে হয়। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের পার্ট, তোমাকে ইলেকট্রনিক্স করতে হবে, মানে সেমিকন্ডাক্টর ডিভাইসে করতে হবে। স্যার ওটা কি কোর্স করানো হবে? মাইক্রোপ্রসেসর যেমন, সেই মাইক্রোপ্রসেসরতে র্যাম যদি আমি চিন্তা করি, র্যামের কাজও কিন্তু সে একই জিনিস। সব হচ্ছে ট্রানজিস্টর দিয়ে তৈরি, সব হচ্ছে ট্রানজিস্টর দিয়ে তৈরি। হ্যাঁ, কিছু আছে বিজেটি আছে, কিছু আছে ফেট আছে। বিজেটি এখন খুব কম ইউজ হয়, শুধু বিজেটি ইউজ হয়। বাকিগুলো ট্রানজিস্টর যেগুলো আছে সেগুলো অ্যাম্পলিফায়ার হিসেবে খুব বেশি ইউজ হয়। আর যেগুলো ফেট আছে এগুলি প্রসেসর বানায়, এই র্যাম বানায়। এবং এই ধরনের টেকনোলজি বাংলাদেশে একটাও নেই। মাইক্রোপ্রসেসর তৈরি করার মতো কোনো টেকনোলজি বাংলাদেশে একটাও নেই। আমি এই রুমের ভিতর মাইক্রোপ্রসেসর তৈরি করতে পারবো না। ভেরি ভেরি ক্লিন রুমের প্রয়োজন। মানে 1 মিলিয়নে বা 10 মিলিয়নে কতগুলো ডাস্ট থাকবে তার একটা হিসাব আছে। যে 10 মিলিয়নের ভিতরে 2-3টা ডাস্ট থাকতে পারে, সামান্য। 10 মিলিয়নে বুঝতে পারতেছো, সামান্য কিছু ডাস্ট থাকলে সেগুলো কাজ করতে পারে। যদি তার বেশি ডাস্ট ওখানে কোনোভাবে চলে আসে, ওই ডিভাইসটা কাজ করবে। যতগুলো ফেট আছে, ফেটের কনসেপ্টের কথা একটু বলে দিই। যদি একটু মসফেটের কথা চিন্তা করি, যদি অফ টপিক, মানে জাস্ট একটু ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট করার জন্য এটা বলা হয়। মসফেটের যদি ডিজাইনটা আমি একটা সিম্বলিক ডিজাইন যদি বলি, এরকম থাকে। এর ফিজিক্যাল ডিজাইনটা দেখতে হচ্ছে এমন। যদি ফিজিক্যালি আমি 2 ডাইমেনশনাল একটা ফিগার আঁকছি, 2 ডাইমেনশনাল নট 3 ডাইমেনশনাল। সো দেখা যায় যে এখানে একটা পোর্শন থাকে, এখানে একটা পোর্শন থাকে। এটাকে ডোপিং করা হয় M+ দিয়ে, এটাকে ডোপিং করা হয় M+ দিয়ে। এখানে P থাকে। এগুলো তুমি এখনই বুঝবে না, পরে বুঝাই দেব। এখানে একটা গেট থাকে, এটার নাম হচ্ছে গেট, এটার নাম হচ্ছে সোর্স, এটার নাম হচ্ছে ড্রেন। ওকে, একটা ফিজিক্যাল ডিভাইস তৈরি করা যায়। এইখানে যে জিনিসটা দেয়া থাকে এটাকে বলে অক্সাইড। ডিরেক্টলি ইলেকট্রিক্যালি কানেক্টেড না। এই গেট এবং সোর্স ড্রেন ইলেকট্রিক্যালি কানেক্টেড না। এখানে একটা অক্সাইড দেয়া থাকে, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড দেয়া থাকে। ওকে, এখন এই গেটে একটা ভোল্টেজ দিয়ে সেই ভোল্টেজ এই সোর্স এবং ড্রেনের ভিতরে কারেন্ট যাওয়ার সাথে কন্ট্রোল করতে পারে। সিলিকন ডাইঅক্সাইডের কাজ কি কন্ট্রোল করা? সিলিকন ডাইঅক্সাইড আমি বলছি গেটে, এই গেটে যদি আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমি প্লাস সামথিং প্লাস VE ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সেই ভোল্টেজটা এখানে একটা চ্যানেল তৈরি করে এই সোর্স এবং ড্রেনের একটা ভোল্টেজ যখন অ্যাপ্লাই করি, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে রাখার পরে, ওখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে রাখার পরে সোর্স এবং ড্রেনের একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এই সোর্স থেকে ড্রেনে কারেন্ট আসা যাওয়া হয়, সোর্স থেকে ড্রেনে কারেন্ট আসা যাওয়া হয়। এখন আমাদের এই সমস্ত রুমে যদি আমি একটা মসফেটকে বানাই, একটা সিঙ্গেল মসফেট, একটা প্রসেসরের ভিতরে মিলিয়নস অফ মসফেটস, একটা মসফেট না, মিলিয়নস অফ মসফেট তাকে ইনসার্ট করা ন্যানোমিটার রেঞ্জের ভিতরে, বুঝছো? এখন 5 ন্যানো 3 ন্যানোমিটার প্রসেসর তো আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো বা মিডিওটেকের যে প্রসেসরগুলো 3 ন্যানোমিটার 4 ন্যানোমিটার প্রসেসর এখন পাওয়া যায়। এবং তোমরা বাজারে গেলে খোঁজো যে সব থেকে ছোট প্রসেসর বা কত ন্যানোমিটার পাওয়া যায়, সেটা ফাস্ট বেশি, তাই না? যত ছোট তত ফাস্ট বেশি। ওই সমস্ত প্রসেসরের ভিতরে একটা এই ধরনের ট্রানজিস্টর থাকে না, মিলিয়নস অফ থাকে, লাখ লাখ ট্রানজিস্টর ডিজাইন করে দেওয়া আছে। এটা কিসে করে? VLSI করে, সফটওয়্যারের ভিতরে করে। সফটওয়্যার অল্প একটু জায়গায় কোনো বড় জুম করে দেখানো যায় না, তো সেই জায়গায় ওরা এরকম করে ডিজাইন করে। ডিজাইন করার পরে সেটাকে ফ্যাব্রিকেট করতে হয়। বাংলাদেশে শুধু ডিজাইনটাই করা যায়, ফ্যাব্রিকেশনটা করা যায় না। ফ্যাব্রিকেশনটা করতে গেলে যে সমস্যাটা হয়, আমার এই গেটে যদি কোনো কারণে একটা পজিটিভ চার্জ বা ডাস্ট এসে বসে যায়, পজিটিভ ডাস্ট, কারণ প্রতিটা জিনিসেই তো চার্জ আছে,
প্রতিটা জিনিসেরই চার্জ আছে। একটা ডাস্ট বসে গেল, ওর চার্জ ছিল পজিটিভ। তা এরকম যদি আমার মিলিয়নস অফ ডাস্ট ওখানে বসে দেখেন তো কত কি পরিমাণ ডাস্ট আছে আমি নিজেও জানি না। আমি যদি ক্লিন করতে চাই পুরো ভ্যাকিউম করে ফেলতে হবে এখানে, ভ্যাকিউম করে দিয়ে সমস্ত ডাস্ট বের করে দিয়ে এটাকে ভ্যাকিউম রাখা এবং ক্লিন রাখা খুবই টাফ। সো এখানে যদি সবসময় একটা চার্জ থেকে থাকে তাহলে এই গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করাও যা না করাও যায়। না করলেও সোর্স এবং ড্রয়িংয়ে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি কারেন্ট চলবে, নরমালি চলবে। সো গেটের কোনো কন্ট্রোল থাকবে না। আমি চাই গেট দিয়ে কন্ট্রোল করতে। একটা জিনিস চিন্তা করো, শুধু স্পিড আপ হলেই হবে না, তোমার কন্ট্রোলিংটাও থাকতে হবে। তা না হলে কিন্তু স্পিড আপ করে কোনো লাভ নেই, তোমাকে করে দিতে হবে। এখানে কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের এই ডিভাইসের কন্ট্রোলিংটা হচ্ছে মেইন। সো কন্ট্রোলিং এর জন্য গেটে ভোল্টেজ কম বেশি করা। এখন আমার এই রুমের ভিতর বানাইলে এখানে অলরেডি ভোল্টেজ অ্যাপ্লাই করাই থাকবে, কারণ ওখানে ডাস্ট পার্টিকেল হিউজ পরিমাণে জমা হয়ে যাবে বানানোর সময়। ওই ময়লাটা জমা করে যাবে, ওতেই মনে করে যে হয়ে গেছে। যখনই জমা করে যাবে সোর্স এবং ড্রেইনে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট চলে আসবে। আমি কিন্তু নরমালি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না এখানে, তারপরেও কারেন্টটা এখানে পাস করতে থাকে। সো এই জিনিসটা এই জন্য ভ্যাকিউম রুম ছাড়া ক্লিন রুম, ভ্যাকিউম ক্লিন রুম ছাড়া সম্ভব না। বাংলাদেশে এই ধরনের একটা ক্লিন রুম তৈরি করার মতো কস্ট বা জনবল এখনো নেই। সো বাংলাদেশের এই সমস্ত কাজ যারা করে, এই সমস্ত ডিজাইন মানে ফেব্রিকেশনের আগে মানে তৈরি করার আগে যে প্রি ডিজাইন করা হয়, বাংলাদেশে উল্কা সেমি, নিউরাল সেমি কিছু কিছু কোম্পানি আছে যারা এই ডিজাইনগুলো করে। স্যার এখানে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবো। তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে, তোমার বিএলএসআই কোর্স থাকবে, বিএলএসআই এর বেসিক ধারণা থাকবে, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তখন ভাবে দিতে হবে বিএলএসআই এর, তারা যদি মনে করে যে না কম্পিটেবল বা ক্যাপাবল, সো তোমাকে হায়ার করবে। তোমরা যে ডিজাইনটা করো ঠিক সেম ডিজাইনটা দিও আমেরিকাতে গিয়ে বা ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে বা চায়নাতে গিয়ে ওরা ওই ফ্যাব্রিকেশনটা করে দেবে। কারণ ওদের ক্লিন রুম আছে এবং যে র ম্যাটেরিয়ালটা দরকার আমার এখানে যে সিলিকনটা দরকার ওয়েফার হিসেবে কিন্তু সিলিকন নেই, এখানে কিন্তু সিলিকন নেই। এই সিলিকনকে কখনো ডোপিং করি আমি ট্রাইভ্যালেন্ট দিয়ে, কখনো ডোপিং করি হচ্ছে পেন্টাভ্যালেন্ট দিয়ে। সো পিওর সিলিকন দরকার। বাংলাদেশে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই পিওর সিলিকন তৈরি করতে পারে। আমাদের কিন্তু বালুর অভাব নেই। সিলিকনের একটা প্রকার হয়ে তো মানে সিলিকনটাকে বালু, নদী সাগরে তো বালুর অভাব নেই, কিন্তু পিওর বালু আমি তৈরি করতে পারবো। ওর ভিতরে অনেক মানে ইমপিউরিটিস থাকে, ওটা তৈরি করা আমাদের এই ধরনের ইন্ডাস্ট্রি নেই যে আমি পিওর সিলিকন তৈরি করবো। স্যার বাংলাদেশ থেকে যে করা সেটাতে কি কষ্ট দেওয়া হয় না? অফকোর্স হয় না। তারা আমাদেরকে ডিমান্ড করে যে আমাদের এই ধরনের একটা তুমি আর্কিটেকচার ডিজাইন করে দাও। তারা আমাদেরকে ডিমান্ড করে। এটা এমন না যে আমি এখান থেকে তাদের কাছে দিচ্ছি যে তোমরা বানাই দাও, না, তারা আমাদের কাছে আসে যে আপনারা একটা আমাকে ডিজাইন করে দেন র্যাম বা একটা প্রসেসর যার ক্যারেক্টারিস্টিক্স এমন হবে। তখন ইঞ্জিনিয়াররা বসে সেটা নিয়ে সেটা কীভাবে ডিজাইন করা যায়, বা তারা প্রি ডিজাইন একটা জিনিস দেখায় যে এইভাবে ডিজাইন করা আছে, জিনিসটাকে আবার নতুন করে ডিজাইন করে ওকে একটা ব্লু প্রিন্ট দেওয়া হতে পারে। স্যার বাংলাদেশ থেকে এরকম সোর্স তৈরি করে? হ্যাঁ, স্যার বাংলাদেশ থেকে এরকম সোর্স তৈরি করে? কেন তৈরি হয় না? কেন এই ক্লিন রুম তৈরি করতেছে না? কেন ফ্যাব্রিকেশন? এর জন্য যে পরিমাণ মানে ব্যাকআপ দরকার, যে পরিমাণ ইকোনমিক্সের ইস্যু দরকার, সেই ইকোনমিক্স ততটা স্ট্রং না। তোমার ইকোনমিক্স এতটা স্ট্রং না বা তোমার মার্কেটটা এখন ওই রকম না যেখান থেকে তুমি এটা ফ্যাব্রিকেশন করতে পারো। কারণ ফ্যাব্রিকেশনের জন্য যে মেশিনটা দরকার সেই মেশিনটা কেনার মতো কিনতে পারলেও তোমার জনবল নেই। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করতেছি, এটা কিন্তু প্রথম 5 থেকে 7 বছর বোধ হয় যে রাশিয়ানরাই চালাই দিয়েছিল আমাদের কিন্তু এখন ওই জনবল নেই, ট্রেন আপ করতে হচ্ছে। আমি চাইলে কি একটা ফ্যাব্রিকেশন কোম্পানি ভালুকা দিলে বসাইতে পারি না? এটা সরকারের, সরকার যদি মনে করে বা বিভিন্ন দেশের কান্ট্রি যদি মনে করে যে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি করবে যেখানে হচ্ছে এই ধরনের ফ্যাব্রিকেশন হয়, তো তারা করতে পারে, তাদের কস্ট নেই। স্টুডেন্ট তো সব এই জন্য ডিসিশন করতে পারছে। হ্যাঁ, এটা ট্রু কথা যে যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে এরা অধিকাংশই দেখা যায় বাইরে খুব ডিমান্ড ইলেকট্রনিক্স। তুমি যদি মোটামুটি ইলেকট্রনিক্সে ভালো একটু দক্ষ হও তাহলে মোটামুটি বাইরে গিয়ে ভালো একটা মাস্টার্স করতে পারে, সেখানে জবের অপরচুনিটি থাকে। এই জন্য হচ্ছে এগুলো ব্রেন ড্রেন হয়ে যায়, ব্রেন ড্রেন হয়ে যায়। বাংলাদেশে ভালো ভালো ছেলেগুলো যারা ওই দেশে গিয়ে কাজ করতেছে। হ্যাঁ, বাংলাদেশে কম, খুব কম, রেয়ার। এই জিনিসগুলোর ভবিষ্যৎ খুবই ভালো। আর বাংলাদেশের বাজারে আমি যদি বলি ইলেকট্রিক্যালের যে কোম্পানিগুলো বা
ছিল যে কোম্পানিগুলো, এটা মার্কেট স্যাচুরেট, বুঝছো তো? প্রতিটা জিনিসের ইকোনমিক্সের সাথে রিলেটেড। যদি ইলেকট্রিক্যাল কোম্পানির কথা বলি, যারা মোটর তৈরি করে, যারা জেনারেটর তৈরি করে, যারা ট্রান্সফর্মার তৈরি করে, এদের জব মার্কেটে লেভেলটা সমান সমান হয়ে গেছে। এখন আর বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না, সমান সমান। আমার 100 জন দরকার, 100 জনই মার্কেটে তাদের আছে, এমপ্লয়ি আছে, 100 জন দরকার, 100 জনই আছে। কিন্তু ইলেকট্রনিক্স ফিল্ডে এখনো ওইরকম স্ট্রং কোনো একটা চান্স নেই আমাদের, যে অনেক লোক দরকার কিন্তু সেই অনুযায়ী আমার সোর্স নেই। সুযোগ আসছে ইলেকট্রনিক্সের আমাদের এখন বাংলাদেশের পার্সপেক্টিভ, যে একটা বুম করে, যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো যদি আসে, এটা মার্কেটটা ফ্লারিশ করবে ইলেকট্রিক্যালের তুলনায়। সো ভবিষ্যৎ ইলেকট্রিক্যালের তুলনায় ইলেকট্রনিক্সটা বেটার বাংলাদেশের পার্সপেক্টিভ, এবং বাইরের কান্ট্রিতে তাই। একইভাবে রিনিউয়েবল এনার্জির একটা মার্কেট আছে। রিনিউয়েবল এনার্জি বলতে কি বুঝি? যে এনার্জিগুলো আমি বারবার রিসাইকেল করে ইউজ করতে পারি। যেমন আমি সোলার এনার্জিকে রিনিউয়েবল এনার্জি বলি, কারণ সানের এনার্জিকে রিসাইকেল করে ইউজ করতে পারি। উইন্ড এনার্জিকে রিসাইকেল করে ইউজ করতে পারি। ইউরোপের কান্ট্রিগুলোতে খুব ভালো ডিমান্ড। আমাদের এখানে তো উইন্ডমিল চালানো তো সেরকম ব্যবস্থা। এটা হচ্ছে উইন্ড মিল চালাতে গেলে তোমার একটা মিনিমাম সার্টেন অ্যামাউন্ট অফ উইন্ড স্পিড লাগবে। স্যার ইলেকট্রিসিটি আমাদের স্যার ডাউন সিরাজগঞ্জে যমুনার ওখানে মানে স্যার যে কারেন্ট চলে গেছে, এটা মানে নেওয়ার কারণে কারেন্ট চলে যাচ্ছে কারণ আমার যে পরিমাণ, আমার যদি একটা জেনারেটিং রুম এটা হয়, এটা যদি মনে করো 10 কিলোওয়াট পর্যন্ত সাপ্লাই দিতে পারে, যদি কখনো লাইনে চলে আসে যেটা মনে করো 15 কিলোওয়াট আমার এখন ডিমান্ড চাচ্ছে, আমি 15 কিলোওয়াট সাপ্লাই দিতে পারবো না, আমি তৈরি করতে পারি 10 কিলোওয়াট, তৈরি করে সাপ্লাই দিতে পারবো 10 কিলোওয়াট, তার বেশি দিলে আমি ওভারলোড হয়ে যাবো। যখনই ওভারলোড হয়ে যাবো আমার টার্মিনালের ভোল্টেজ কমে যাবে, আমি যদি চালাইতে থাকি আমার মেশিনটা পড়ে যাবে, আমার বাসা বাড়ির মেশিনটা পড়ে যাবে, টার্মিনাল ভোল্টেজ ড্রপ। তুমি যে পরিমাণ সাপ্লাই দিতে পারো তোমার মানে ক্ষমতা আছে 10 টাকা দেওয়ার, তুমি যদি এখন ডিমান্ড করে একটা জিনিস করার 15 টাকা হবে না, 10 টাকা বেশি তুমি দিতে পারবে। এই লোডশেডিং হওয়ার কারণটা এটা, এই লোডশেডিং মনিটর করে কারণ NLDC, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, এটা কোথায় আছে? রামপুরা। NLDC অফিস রামপুরা, এই আমাদের রামপুরা, ঢাকা রামপুরা। ওদের ভিতরে একটা বিরাট একটা রুম আছে, সেখানে ওরা দেখে যে এখন আমার ন্যাশনালি ডিমান্ড কত, এবং ন্যাশনালি সাপ্লাই কত, দুটো ওরা ম্যাচ করে। যদি দেখা যায় ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, যদি প্রথম কথা বলি ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিছু কিছু পাওয়ার প্ল্যান্টকে শাটডাউন এখন বন্ধ থাকবে না। কুইক রেন্টাল যেগুলো বলি, কুইক রেন্টাল যেগুলো সাধারণত ডিজেল পাওয়ার প্ল্যান্ট, সেগুলোকে বলি কুইক পাওয়ার প্ল্যান্ট বা কুইক রেন্টাল, খুব দ্রুত স্টার্ট আপ করা যায়। একটা কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, মানে যাদের ফুয়েল হচ্ছে কোল, ফুয়েল হচ্ছে কয়লা, সেই সমস্ত পাওয়ার প্ল্যান্টকে স্টার্ট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কারণ কয়লাকে বার্ন করতে হবে, পানিকে হিট আপ করতে হবে, তারপরে না আমার ফ্যানটাকে ঘোরাবো, তারপরে নাকি মোটরটাকে ঘোরাবো বা জেনারেটরটাকে ঘোরাবো। তার তুলনায় ডিজেল দিয়ে স্টার্ট করা খুবই ইজি, একটা সুইচ টিপ দিলাম, ডিজেল মেশিন স্টার্ট হয়ে যাবে। স্যার ডিজেল কি কস্ট বেশি হয়? পার ইউনিট কস্টটা বেশি, পার ইউনিট কস্ট বেশি, বুঝতে পারছো? তো তখন কিছু কিছু পাওয়ার প্ল্যান্টকে শাটডাউন করবে। আর যখন দেখি যে আমার লোডের পরিমাণ বেশি হয়ে গেছে সাপ্লাই তুলনায়, তখন আমি বলে দিই অমুক অমুক জায়গায় আপনি এত মেগাওয়াটের এখন লোডশেডিং দিয়ে রাখেন, সেই অনুযায়ী তারা ওই ফিডারগুলো বন্ধ করে রাখে। এটা চেইন রিয়াকশনের মতো, আমি বলতে পারি যে অমুক অমুক সাইডের অমুক ফিডারটাকে বন্ধ করে দাও, যেটা এত মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। মানে তারা কি এখান থেকে নির্দেশ দিয়ে দেয় ওদেরকে যে এখান থেকেই নির্দেশটা যায় সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেই পাওয়ার প্ল্যান্টগুলো এবং আমার যে ন্যাশনাল গ্রিড আছে সেই গ্রিডগুলো কোম্পানিগুলোর কাছ থেকে। স্যার তাহলে আমাদের বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট কি শুধু কয়লা আর ডিজেল দিয়ে চলে এখন পর্যন্ত? এখন পর্যন্ত কয়লা আছে, ডিজেল আছে, গ্যাস আছে, গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে এগুলো আছে। গ্যাস অনেক 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 পরিমাণ তৈরি করা হয় গ্যাস দিয়ে। কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট আছে কিছু কিছু, এখন তো সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট আছে। শুধু উইন্ড পাওয়ার প্ল্যান্টটা আছে কিন্তু প্রোটোটাইপ হিসেবে আছে। উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে, ফেনীর সোনাগাজীতে বোধহয় উইন্ড পাওয়ার প্ল্যান্ট একটা আছে। শেয়ার সাইডেও আছে উইন্ড পাওয়ার যেখানে বাতাসের খুব আধিক্য থাকে, সোলার পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ সেখানে একটা পাওয়ার। তিস্তাতে কিন্তু একটা সোলার পাওয়ার প্ল্যান্ট একটা প্রজেক্ট করছে ইদানিং। সোলার পাওয়ার প্ল্যান্টের বড় অসুবিধা কি? জায়গা বেশি লাগে। বাংলাদেশে হচ্ছে কাল্টিভেটেবল ল্যান্ড
মানে এটাকে বলা হয় চাষযোগ্য জমির পরিমাণ কম, কিন্তু মানুষের সংখ্যা হিউজ। সো আমি যদি সমস্ত বাংলাদেশকে সোলার পাওয়ার প্ল্যান্ট দিয়ে মোড়াই ফেলি তাহলে জমি শেষ। জমি শেষ, তুমি খাবার পাবে। এই জন্য বলা হয় যে তোমার বাড়ির সাথে এটাকে ইনস্টল করো। সিরাজগঞ্জ যেটা করছে ওটা যমুনার চরে করছে, যমুনার চরে। ওইখানে তার চলে চরে বলে ওইখানে হয় না। মানে এইরকম যে যে জায়গাতে অনুর্বর জমি আছে সেখানে আমরা এটা করতে পারি, সোলার পাওয়ার প্ল্যান্ট করতে পারি। সোলার পাওয়ার প্ল্যান্ট করতে ইনিশিয়াল কস্টটা বেশি লাগে, এমনিতে কস্টটা কম কম। সোলার পাওয়ার প্ল্যান্টে এখন অনেকে আগাচ্ছে যে এর এখন যদি চিন্তা করি আমাদের এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট, আমি যে কোল ইউজ করি কিছুদিন পরে তুমি জানতে পারবে এটা যে আমার এনভায়রনমেন্ট কেন গরম হচ্ছে। তার বেসিক রিজন হচ্ছে এনভায়রনমেন্টে কিছু কিছু জিনিস আছে যাকে হিট ট্র্যাপ করে রাখে। হিট ট্র্যাপ করে রাখে। এই হিটটা কিভাবে ট্র্যাপ করে? মনে করো এখানে একটা ডাস্ট পার্টিকেল আছে। ডাস্ট পার্টিকেল সূর্য থেকে সানরে আসে, সেই ডাস্ট পার্টিকেল সেই সানরে কিছু এনার্জি করে গিয়ে একটা মেটাল যদি এখানে রেখে দিই সূর্যের আলোর ভিতরে, মেটালটা গরম থাকে না? তো এরকম কিছু ডাস্ট পার্টিকেল আছে, এমন কিছু গ্যাস আছে, এমন কিছু পানির কণা আছে যারা সূর্য থেকে আলো আসছে সেটাকে ট্র্যাপ করে রাখে। ম্যাক্সিমাম আমরা দোষ দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। তোমার কি মনে হয় কার্বন ডাইঅক্সাইড তোমার জন্য এতটা ক্ষতিকর? জি স্যার। তোমাদের মতামত কি? তোমাদের লজিক কি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের সবথেকে প্রধান শত্রু, ট্রু? এখন পর্যন্ত তোমাদেরকে সেইভাবেই দেখানো হয়েছে। এটা আমাদের জন্য উপকারক, কারণ হচ্ছে তৈরি হচ্ছে যদি এই কার্বন ডাইঅক্সাইড না থাকতো তাহলে আমাদের পৃথিবী অনেক ঠান্ডা হয়ে যেত। দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে এখন আমার যতটুকু মনে পড়ে টোটাল পার্সেন্টেজের 0.03%, তাই তো? এই লেভেলটা আছে। আমাদের সবচেয়ে নাইট্রোজেনের পরিমাণ বেশি, যেটা 78% মতো, তাই তো? অক্সিজেনের পরিমাণ মধ্যে কত? 20% বা এরকম, আর ঠিক মানে এক্সাক্ট সংখ্যাটা নেই এরকম। তা এই যে কার্বন ডাইঅক্সাইড এটা যদি ঠিক লেভেল পর্যন্ত থাকে তাহলে আমাদের বসবাস করার জন্য জায়গাটা মোটামুটি ওয়ার্ম প্লেস থাকে, একটু গরম থাকে। সব কিছু যদি ঠান্ডা হয়ে যায় আমি তো জমে একদম মানে জমেই আমার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। এখন এই কার্বন ডাইঅক্সাইড এই কাজটা করতেছিল পৃথিবীর শুরু থেকে, যে পৃথিবীতে যে সান রে থেকে এনার্জিটা আসে ওইটাকে একটু হিট আপ করে রেখে পৃথিবীর মানুষকে বাসযোগ্য করে রাখছে, যাতে অধিক ঠান্ডায় আমরা না মারা যাই, অধিক ঠান্ডায় আমরা না মারা যাই। এখন যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এর বৈশিষ্ট্য হচ্ছে হিটকে ট্র্যাপ করে রাখে। CO2 সো সি এর সঙ্গে দুইটা অক্সিজেন হচ্ছে যুক্ত থাকে। সো এর অ্যাটমিক স্ট্রাকচার যদি এমন হয় যদি একে লাইট হিট করে কোনো সার্টেন পরিমাণ এনার্জি স্টোর করে রাখতে পারে ওর অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে, এনার্জিটাকে স্টোর করে ফেলে। যখন স্টোর করে, যখন সানতে থাকে না সেই এনার্জিটাকে সে ইমিট করতে থাকে। এখন এই গ্যাসের পরিমাণ এখন আস্তে আস্তে বেশি বেড়ে যাচ্ছে, যখন বেশি বেড়ে যাচ্ছে এটা বেশি ট্র্যাপ হচ্ছে। এখন এই বেশি বেড়ে যাওয়ার জন্য তার এনভায়রনমেন্ট দায়ী না, দায়ী হচ্ছে তুমি আমি, যেটা বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করতেছি। আমি ফসিল ফুয়েল পোড়াচ্ছি, যেখানে কার্বন ইমিশন আমি মিথেন পোড়াচ্ছি। কার্বন ডাইঅক্সাইড বাঁচিয়ে দিচ্ছে, আমাদের কারণে তো বাঁচছে। প্রকৃতি একটা আনস্টেবল সিচুয়েশনে চলে যাচ্ছে এই কারণে। শুধু কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ হিট জেনারেট করতে পারে তার থেকে বেশি নাইট্রাস অক্সাইড N2O বোধহয়, N2O অথবা NO2 এরকম, N2 এর পোটেনশিয়ালটা আরো অনেক বেশি, এ অনেক বেশি হিট জেনারেট করতে পারে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় প্রায় 25 থেকে 30 গুণ এই হিট। আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, কিন্তু এ আরো বেশি করতে পারে। পানির যে ব্যাপারগুলো, পানি যদি ওয়ার্ম হয়ে যায় পানি, সেটা যদি বায়ুমণ্ডলে থাকে কার্বন ডাইঅক্সাইড থেকে অনেক বেশি হিট ট্র্যাপ করে রাখতে পারে, অনেক বেশি হিট ট্র্যাপ করতে পারে। কার্বন ডাইঅক্সাইড থেকে তার শক্তিশালী পার্সেন্ট যারা বেশি হিট তৈরি মানে ট্র্যাপ করে রাখতে পারে, কিন্তু ওদের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রকৃতিতে বেশি আছে এই পানির কণার তুলনায় এবং এই নাইট্রাস অক্সাইডের পরিমাণ, যার জন্য আমাদের দেখানো হয়। এই জন্য কার্বন ডাইঅক্সাইডের কথা বারবার বলা হয়। ওর থেকেও পোটেনশিয়াল ক্যান্ডিডেট আছে যে বেশি পরিমাণে হিট ট্র্যাপ করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওর তুলনায় বেশি পরিমাণে আছে। আর ঠিক এই কনসেপ্টের জন্য দেখো এখন এটা বলা হচ্ছে যে এই যে আমাদের আনইউজুয়াল সিনারিও, খুব বেশি গরম পড়ে, হিট ওয়েভ আসে, আবার খুব বেশি বৃষ্টি হয়, খুব বেশি বন্যা হচ্ছে, এর কারণগুলো হচ্ছে প্রকৃতি ইমব্যালেন্স সিচুয়েশনে থাকতেছে।
একটা জিনিস মনে রাখবা, একটা সিস্টেম, তুমি যদি একটা সিস্টেম তৈরি করো, সেই সিস্টেমটা সবসময় স্টেবল হবে কোন পজিশন, তার লোয়েস্ট এনার্জি লেভেলে। সিস্টেম স্টেবল থাকবে মানে কোনো ঝামেলা করবে না, তার এনার্জি লেভেল যখন একদম লোয়েস্ট এনার্জি, হাইয়েস্ট পিকে থাকলে সেই স্টেবল হবে না। লোয়েস্ট এন্ট্রপি পড়ছো না, এন্ট্রপি পড়ছো না, সেই এন্ট্রপির কনসেপ্ট থেকে এটা আসে। তার মিনিমাম এনার্জি লেভেলে সে সবসময় স্টেবল থাকে, যদি মিনিমাম থেকে বেশি হয়ে যায় সে আবার স্টেবল হওয়ার চেষ্টা করে। এখন প্রকৃতিটা হয়ে গেছে এরকম, তো তুমি এনার্জি লেভেলটা চেঞ্জ করে দিচ্ছ, প্রকৃতি নিজে নিজে সেটা স্টেবল করার চেষ্টা করছে। ঘূর্ণিঝড় হচ্ছে, খরা হচ্ছে, কোথাও মানে জলশ্বাস হয়ে যাচ্ছে, কোথাও মনে করো যে বন্যা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে পৃথিবী ওই এনার্জিটাকে স্টেবল করার চেষ্টা করতেছে যাতে আমার এনার্জিটা মিনিমাম থাকে। আর এই সমস্ত ইম্প্যাক্টগুলো দূর করার জন্য এখন আমরা খুব বেশি করে রিনিউয়েবল এনার্জির দিকে ছোটার চেষ্টা করতেছি, যে না আমরা এখন রিনিউয়েবল এনার্জি করে বলা পাঠাচ্ছি, যে আমরা কার্বন ইমিশন করতে চাই না। আজকে আমি একটা ছোট্ট একটা কি বলে এটাকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেছিলাম। অনুষ্ঠান বলতে কি, একটা কমিউনিটি আছে যারা সাইকেলিং করে, এই কমিউনিটি থেকে এটার নাম দিয়েছে প্যাডেল ফর প্ল্যানেট। হ্যাঁ, প্যাডেল ফর প্ল্যানেট। ওদের সঙ্গে আমি গেছিলাম, ওদের থিম ছিল যে আমরা কার্বনের এমিশনটাকে কমাই, আমরা প্রকৃতির বিরুদ্ধে যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা বন্ধ করি, তাহলে আমাদের পৃথিবীটা আরো বেশি শান্ত থাকবে। আমরা যত বেশি পৃথিবীকে বোঝাইতে থাকবো তত বেশি আমাদের প্রতি সেই রিয়াকশনটা দেখাবে। যত বেশি ফসিল প্রয়োগ করাবো বা যত বেশি এই কনস্ট্রাকশনের কাজটা করবো, এই হিট আইল্যান্ড, ঢাকা সিটি হচ্ছে হিট আইল্যান্ড, সারাদিন ধরে এই যে বালু আছে এটা অনেক বেশি হিট অ্যাবজর্ব করে, রাত্রেবেলা সেটা ইমিট করে। ঠান্ডা হবে কখন, সুযোগ দিচ্ছে না। সো এই প্যাডেল ফর প্ল্যানেটের উদ্দেশ্য ছিল যেন আমরা এমন একটা মেসেজ মানুষকে দিতে পারি যেন পরিবেশটাকে আমরা একটু স্টেবল রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের 2-4 জনের কথায় কি এটা কাজ হবে? 2-4 জনের কথায় এটা কাজ হবে না। এটা বড় বড় মোড়ল আছে, বড় বড় মোড়ল কারা? চায়না, আমেরিকা, এরা অনেক বেশি পরিমাণে এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এখন যখন এই পলিটিক্যাল পার্টি যারা আছে, যারা দেশটাকে চালাচ্ছে, এরা যেদিন বুঝতে পারবে যে আমাদের অস্তিত্ব এখন তো সংকটে, এখন তো আমাদের চিন্তা করতে হবে, তখন ওরা চেষ্টা করবে যে কার্বন এমিশনটা যেন কমায় দিবে, একদম জিরো করবে, যা প্রকৃতিতে আছে ওটুকু আর না বাড়ে। তাহলে মরুভূমিতে যে বালিগুলো আছে ওরা তো হিট মানে গ্রহণ করে নেয়, তাহলে ওরা রাত হলে তো এই ছাড়া ছেড়ে যায়, খুব দ্রুত ছেড়ে যায়, আবার তো ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঠান্ডা হতে হতে তো একটা সময় লাগে। সেখানে তো আর এই রকম কনস্ট্রাকশন নেই, ওটা খুব সহজে ইমিট করে বের করে দিতে পারে। এখানে আশেপাশে সেই বায়ু চলাচলের জায়গাও নেই যেখান থেকে আমি বাতাসটা সার্কুলেট করে ওটাকে বের করে দিতে পারি। তো এই সমস্ত কিছু আমরা যেখানেই থাকি না কেন আমাদের আশেপাশ সহ প্ল্যানেটকে নিয়ে আমাদের একদিন ভাবতেই হবে। তুমি একজন মানুষ যখন একটা বড় পজিশনে যাবে তখন কিন্তু তোমার উপরে দায়িত্বগুলো বর্তাবে যে তোমার আশেপাশে জিনিসগুলো যেন সুন্দর থাকে। তা ওদের ওই অনুষ্ঠানকে ভালো লাগছে আমার, যে না একটা ভালো কাজের অ্যাওয়ারনেসটা তৈরি করা। আমি একটা সময় আমি যখন মাস্টার্সে ছিলাম, আমি এই রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা নিজে একটা মনে যায় একটা স্লোগান নিয়ে যাই যে আমাদের এই কেন রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা উচিত। আমি প্রায় 150 কিলোমিটার সাইকেল চালিয়েছি এই স্লোগান নিয়ে। হ্যাঁ, তবে এই জিনিসগুলো এই রিনিউয়েবল এনার্জি যে টেকনোলজিগুলো দেখে মনে হয় একদম সিলি, একদম মানে রুট লেভেল, যেমন বায়োগ্যাস প্রোডাকশন, তো রিনিউয়েবল এনার্জির একটা পার্ট। তুমি কাউ ডাং নিতে পারো, গরুকে ঘাস খাওয়াইতে পারো, সেই ঘাস থেকে ডাং নিতে পারো, সেই ডাং থেকে তুমি গ্যাস তৈরি করতে পারো। সেই ডাং আবার যখন আমার রেস্ট থাকবে সেই রেস্টটাকে জমিতে দিতে আবার গাছ বানাবো, রিসাইকেল করা যাচ্ছে, গাছটাকে আবার তৈরি করতে পারছে। এটা মনে হয় একদম মাঠ রুট লেভেলের না, একদম রুট লেভেল। একটা বাতাস বইছে, সেখানে একটা ফ্যান বসাই দেয়, সে জায়গা করতে পারে। কিছু টেকনোলজি দিয়ে দিচ্ছি যে সূর্যের আলো খরচা করে ঠিক করতে পারে। পৃথিবীর বাইরে, পৃথিবী বলছে মানে বাংলাদেশের বাইরে তুমি চিন্তা করো, ইউরোপ কান্ট্রিতে কিছু কিছু জায়গায় প্যাসিভ হিটিং সিস্টেম আছে। মানে সূর্যের, আমরা এখানে গিজার ইউজ করি না ঢাকাতে, কেন ইউজ করি? শীতের দিনে প্রচুর ঠান্ডা জলে চান করতে ভালো লাগে, আমার একটু গরম জল দরকার। কেন আমার তুমি গ্রামে যদি বাস করতে, আমি দেখেছি বাচ্চা শিশু হইলে তাকে যে কাজটা করানো হয়, তাকে একটা গামলায় পানি গরম করা হয়, সে পানি গরম করা হয়, বাচ্চাদের পানির ভিতরে দিয়ে চান করানো হয়। তাই এটা কি আমি ইউজ করতেছি সানের এনার্জি, তাই না? সো একদম ডিরেক্টলি ইউজ করা যায় এই সমস্ত এনার্জি।
টাইপের টেকনিক আমরা ইউজ করতে পারি। এই যে আমাদের কোস্টাল এরিয়াতে বিশেষ করে আমি যদি সুন্দরবনের ওই সাইডটা ধরি, সাতক্ষীরার ওই সাইডটাতে ধরি, ওদের স্যালাইনটির পরিমাণ বাড়তেছে, মানে স্যালাইনটি লবণাক্ততার পরিমাণ বাড়তেছে। সো ওদের পুকুর ঘাট যেখানে আছে সেখানে লবণাক্ত পানি চলে আসতেছে। সো ওরা যদি একটা টিউবওয়েল করতে সেখানেও দেখা যাবে লবণাক্ত পানি আসতেছে। সো সেখানে আমার পিওর ওয়াটার আমি পাচ্ছি না। সো আমি ওই ধরনের স্যালাইন ওয়াটার যদি খাই আমার ডিহাইড্রেশন অনেক দ্রুত হয়, আমার শরীরে আমার ডিহাইড্রেশন হয়ে দেখলো অন্য সমস্যা দেখা দিতে পারে। সো এর জন্য কিছু কিছু ডিভাইস তৈরি করা যায় যেটা বাড়ির ছাদে রেখে দিলে সেটা প্রতিদিন দেখা গেলো যে আমার 10 লিটার 20 লিটার করে পানি দিতে পারে। সেখানে পানি ইনসার্ট করে দিলে একদম সিলি জিনিস, যে রোদ্রের হিটটাকে কাজে লাগাবো, সেখান থেকে ব্যাপার তৈরি করবো, সেই ব্যাপারটাকে জমায় একটা জায়গায় সংগ্রহ করবো, সম্ভব, এটা সিস্টেম বানানো যায়। সো এই হিটটা কত আমি রিফ্লেকটিভ সারফেসে আমি নিচ্ছি বা কত সহজে অ্যাবজর্ব করতে পারছি তার উপর বেস করে আমার সিস্টেমের এফিসিয়েন্সি নির্ভর করে। এগুলোর মাধ্যমে আমাদের বনজ সম্পদের ক্ষতি হবে। হ্যাঁ, বনজ সম্পদের স্যালাইন ওয়াটার কারণে জি স্যার অবশ্যই। তবে আমাদের সুন্দরবনের ওখানে আলটিমেটলি যে স্যালাইন ওয়াটার পরিমাণ আগে থেকেও ছিল, সেক্ষেত্রে আমাদের এখন যে গাছ যে ছিল ওটা কিন্তু আস্তে আস্তে স্যালাইন সহ্য করতে পারে। কিন্তু তুমি যদি এখন বেশি পরিমাণে দাও তাহলে না পারে। সিরারের সময় সুন্দরবন না থাকলে তুমি শেষ না। এই যে কয়দিন আগে হয়ে গেল কি নাম যেন রেমাল যে ক্ষতিটা করতো সুন্দরবন অনেকটা বাঁচাই দিচ্ছে। সুন্দরবন না থাকলে প্রচুর এটা থাকতোই না, হয়তো স্যার এখন তো স্যার আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। স্যার এটা এই যে মাঝে মাঝেই গাছগুলোতে আগুন লাগাইতে কারা এটা? এইটা এবার যেটা হয়েছে এটা হয়েছে হচ্ছে হিট ওয়েভের কারণে। বিভিন্ন দিকে দেখা যাচ্ছে হিট ওয়েভের কারণে আমার শুরু হয়ে গেছে দাবানো। সেটা তো আমাদের দেশে কম আছে। আমাদের দেশে কম, কিন্তু অস্ট্রেলিয়াতে আমেরিকাতে খুব বেশি হয়। কয়েকটা নাম্বার না এল কি যেন বলে, এটাকে কয়েকটা নাম বলে স্প্যানিশ দুটো ওয়ার্ড ছিল, যে এই অতিবৃষ্টি আর অনাবৃষ্টির দুইটা ওয়ার্ড বলছিল, ওরা ওয়ার্ড দুটো বলে গেছে, এল নিলানা এরকম একটা নাম ছিল। যাক, বহু বাড়তি গল্প করলাম। পড়াশোনার বহু কিছু আছে, দেখো তোমার মানে সব কিছু হচ্ছে রিটেন ডকুমেন্ট। কেউ তোমাকে প্রতিদিন এসে মাথার মধ্যে দিয়ে যাবে না, তোমাকে নিজের মতো করে পড়তে হবে। যাই পাওয়া পড়ে পড়তে পড়তে একদিন দেখবা যে অনেক কিছু জমে গেছে, একদিনে কিছু হবে। মানুষ দেখে শেখে, মানুষ পড়ে শেখে, তাই তো? তোমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা যখন তোমাকে একটা ইনস্ট্রাকশন দেয় বা একটা উপদেশ দেয়, তখন সে উপদেশটা সে কীভাবে দেয়? হয় সে বই পড়ে জেনেছে, না হলে তার বিগত দিনের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে সে সেই তথ্যটা যে অভিজ্ঞতা থেকে পেয়েছে তার উপর বেশ করে তোমাকে দিচ্ছে, তার বাস্তব ভিত্তি আছে। তোমার কাছে সেটা অগ্রহণযোগ্য হতে পারে, কি বলছে শোনার দরকার নেই, কিন্তু একদিন তুমি নিজেই বলবা যে না ওইটাই ঠিক। এই জন্য জ্ঞানটা আসে বয়স থেকে, না হলে পড়া থেকে। তোমার তখন সেই বয়স নেই, তোমাকে পড়তে হবে। সো ওই বয়স হতে জ্ঞান অর্জন করতে গেলে চাকরি বাকরি পাবা না, তোমাকে প্রচুর বই পড়তে হবে। বই পড়া শুধু যে আমি বলছি ডিপার্টমেন্টাল বই পড়তে হবে, আমি অন্য বই পড়ো, পড়াশোনার সাথে। সো আমাদের ভিএলএসআই টেকনোলজি সম্পর্কে বলতে গিয়ে অনেক কিছু বলছি। এই ভিএলএসআই টেকনোলজি নিয়ে যদি কাজ করতে পারো, খুবই একটা চ্যালেঞ্জিং একটা জায়গা এবং খুবই মানে মজার একটা জায়গা। তুমি যদি এই সমস্ত ডিজাইনের ফ্যাক্টরির সঙ্গে কাজ করতে পারো। আমি আসি আমার একটা ছোট্ট একটা সাবজেক্ট, ইলেকট্রিক্যাল সার্কিট, অনেক যে বেসিক সার্কিটগুলো সম্পর্কে ধারণা দেয়। কারণ ওই জিনিস করতে গেলে ওখানেও ওই সেম ভাবে কেবিএল কেসিএল অ্যাপ্লিকেবল, ওই যে ট্রানজিস্টর, ওই যে মসফেট, ওই যে ডায়োড, কেসিএল কেবিএল অ্যাপ্লিকেবল। সো এটা তোমাকে শিখতেই হবে। সো সেই জিনিসটা আমি আসি। গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম হচ্ছে মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স, তাই তো? মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স। এই মেশ অ্যানালাইসিস করতে গিয়ে আমার প্রথম স্টেপ ছিল হচ্ছে সার্কিটে কতগুলো মেশ আছে সেটাকে খুঁজে বের করতে হবে, তাই তো? স্টেপগুলো একটু রিভিউ করে যাই। যেমন আমার এখানে মেশ আছে কয়টা? দুইটা। একটা দুইটা। প্রথম কাজ হচ্ছে মেশকে আইডেন্টিফাই করা। পরের কাজ হচ্ছে যতগুলো মেশ থাকবে প্রতিটা মেশে ক্লকওয়াইজ কারেন্টকে ডিফাইন করে দেয়। আমি ধরে নিচ্ছি এই আয়ন কারেন্টটা এই লুপের ভিতরে ঘুরতেছে, এই আয়ন কারেন্টটা লুপের ভিতরে, আই2 কারেন্টটা এই লুপের ভিতরে। এর পরের কাজ হচ্ছে প্রতিটা মেশের জন্য
এক একটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন দেয়। এই মেশের জন্য একটা কেভিএল ইকুয়েশন লিখবো, এই মেশের জন্য একটা কেভিএল ইকুয়েশন। ওকে, দুটো ইকুয়েশন যখন পাবো তখন দুটো ইকুয়েশনকে সাইমultaneously সলভ করলে এই I1 এবং I2 কারেন্টের পরিমাণ পাবো। যখন I1 এবং I2 পেয়ে যাবো সার্কিটের অন্যান্য প্যারামিটার গুলো আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এটাই ছিল হচ্ছে আমার মেশ অ্যানালাইসিসের একটা বেসিক বৈশিষ্ট্য। ওকে, মেশ অ্যানালাইসিসে যদি আমার কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যেটা এখানে যে আমার সবই ঠিক আছে, মেশ অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্সে এটাও হবে, কিন্তু এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখানে তিনটা মেশ আছে, কিন্তু 3 নম্বর মেশে এসে দেখা যাচ্ছে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তার মানে এখানে তিনটা ভেরিয়েবল ছিল, আইটি এক্সট্রা ভেরিয়েবল I0 এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারণ 4I0 কে IX যেহেতু I দিয়ে কন্ট্রোল হচ্ছে, এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এখন এই I0 টা আসাতে তিনটা ইকুয়েশনের ভিতরে চারটা ভেরিয়েবল হয়ে যায়। তিনটা ইকুয়েশনের ভিতরে চারটা ভেরিয়েবল হয়ে যায়। কিভাবে চারটা ভেরিয়েবল হয়ে যাবে ইকুয়েশনটা লিখে দেবো, লিখে রাখি। প্রথম মেশ অনের ইকুয়েশনটা যদি আমি লিখি তাহলে আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করি মেশ অনের ইকুয়েশনটা লেখা। সো মাইনাস 24 মেশ অন, সো মাইনাস 24, ঠিক আছে। তারপরে কি হচ্ছে প্লাস 10 I1 মাইনাস I2, তারপর প্লাস 12 I1 মাইনাস I3 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা লিখতে কি কোনো অসুবিধা আছে? আমি বলেছি যে যখন কোনো কমন ব্রাঞ্চ থাকবে 10 ওহম, এইটা মেশ 1 এবং মেশ 2 এর মধ্যে কমন, যার জন্য হচ্ছে এখানকার কারেন্টটা আমরা একটু আলাদা করে দিতে হবে। মেশ 1 এর জন্য ইকুয়েশন যদি লিখি তাহলে যে রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সের সঙ্গে গুণ করি I1 মাইনাস I2। মেশ 1 এর জন্য যদি থাকে মেশ 1 এর কারেন্টটাকে আগে সো এখানে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল আছে। মেশ 2 এর জন্য ইকুয়েশনটা কেমন হবে? 10 ইনটু মেশ 2 এর জন্য I2 minus I1 I1 তারপর প্লাস 24 24 plus I2 minus I3 24 I2 প্লাস 4 into I2 I2 minus I2 minus I3 equal to 0. So এটা 2 নাম্বার ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। সো একইভাবে মেশ 3 এর জন্য যদি ইকুয়েশন লিখি আমি এখান থেকে শুরু করি, কত? প্লাস 12 I3 minus I1 plus plus 4 into into I3 minus I2 plus 4 I0 equal to 0. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এই তিনটা ইকুয়েশনের ভিতরে এই I0 এর সাথে আমার ভেরিয়েবল হয়ে গেছে চারটা। এখন এই তিনটা ইকুয়েশন দিয়ে চারটা ভেরিয়েবল সলভ করা যায় না। এখন ওই যে I0 আছে ওই I0 কে রিপ্লেস করতে হবে আমাকে। রিপ্লেস করার জন্য ওরা একটা হিন্টস দিয়ে দিচ্ছে। হিন্টসটা এখানে দেয়া যে এই I0 কারেন্ট অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। I0 উপর থেকে নিচে নামছে। যদি এখানকার I0 কে আমি I1 এবং I2 দিয়ে রিপ্লেস করে দিতে পারি, আমার জানা ভেরিয়েবল, তখন তিনটা ইকুয়েশন দিয়ে তখন তিনটাই এমন হয়ে যাবে, তখন এটা সলভ করা যাবে। সো I0 সমান কি? এখানে I0 এর ভ্যালুটা বসাইতে হবে। I0 সমান কি? I1 minus I2 I1 minus I2। এই কথাটা বুঝতে অসুবিধা আছে কি? I0 সমান I1 minus I2 এই কথাটা লেখা যায় কিভাবে লেখা যায়? মানে স্যার এই কেসিএল অ্যাপ্লাই করা এইখানে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি দেখা যাবে যে এখানে ইনকামিং কারেন্ট, দুটো আউটগোয়িং কারেন্ট, ওটাকে সমাধান করে দেখো। আবার অন্যভাবে বুঝতে পারো যে I0 উপর থেকে নিচে নামছে, I1 টা উপর থেকে নিচে নামছে। সো I1 টা আগে আসবে, I2 টা পরে আসবে। ওকে না? সো দেখো এখানে চারটা আননোন ছিল, সেটাকে তিনটা আননোনে কনভার্ট করে নিতে হবে যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে। বুঝা গেল? ডান। তাহলে মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স এই ধরনের প্রবলেমে সলভ, মানে প্রবলেম থাকার কথা না। দেখো একদম সিলি, যে পারে না সেও এই অ্যানালাইসিসটা সুন্দর মতো পারে, কারণ এখানে শুধু ভোল্টেজ কে যোগ করে আর কিছু করি না, শুধু ভোল্টেজ কে যোগ করি। ওকে, এখন আসি মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স।
মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। আমার তো মনে হচ্ছে এটা পড়িয়েছিলাম নাকি। উইদাউট কারেন্ট সোর্স টাইপ আছে। আচ্ছা, মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স, এক্ষেত্রে উইথ কারেন্ট সোর্স মানে যে সার্কিটে শুধুই কারেন্ট সোর্স থাকবে এমন না, এখানে ভোল্টেজ সোর্স থাকতে পারে, কিন্তু ভোল্টেজ সোর্স থাকলে কোনো অসুবিধা নেই, কারণ মেশের কারণে কেভিএল অ্যাপ্লাই করছে। সো ভোল্টেজ সোর্স আমার কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে কারেন্ট সোর্স। কারণ একটা জিনিস চিন্তা করো, এখানে একটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কত তুমি কি জানো? তুমি জানো না। সো এখানকার তুমি কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্সের গুণ করলে এখানকার ভোল্টেজ পাবে, এখানে এসে কারেন্ট দিয়ে কারেন্টকে তো গুণ করার প্রয়োজন নাই, কিন্তু এখানকার তো রেজিস্ট্যান্স আমি জানি না, সো এখানকার ভোল্টেজ আমি লিখতে পারবো না। যেহেতু এখানকার ভোল্টেজ লিখতে পারি না, এই লুপের ভিতরে আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারি না, ওই লুপে আর আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারি না। সো মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স থাকলে এই অসুবিধাটাই আসে যে কারেন্ট সোর্সের এগেনস্টে ভোল্টেজটা কত হবে এটা অ্যাকচুয়ালি আমি জানি না। সো যেহেতু জানি না, ওখানে কেভিএল অ্যাপ্লাই করা যায় না, এই জন্য ওখানে একটি স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এই জন্য টেকনিকটার নাম দিয়েছি মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্সটা সার্কিটে টু ওয়েতে থাকতে পারে। একটা ওয়ে হচ্ছে যে কোনো একটা মেশের মাঝে থাকবে, কমন না, এই ব্রাঞ্চটা কিন্তু কমন, মেশ 1 এবং মেশ 2 এর মাঝে কমন, কিন্তু এই ব্রাঞ্চটা কমন না। তার মানে এই কারেন্ট সোর্সটা শুধু মেশ 2 এর মাঝে সীমাবদ্ধ আছে। এটা তো বলতে পারি যে শুধুমাত্র মেশ 2 এর পার্ট, এটা মেশ 1 এর পার্ট না, ঠিক আছে। আর পরের কেসে দেখো, এই কারেন্ট সোর্সটা মেশ 1 এবং 2 দুইটারই পার্ট, তাই তো। আমি এটা মেশ 1 ও বলতে পারবো না, মেশ 2 ও বলতে পারবো না। যেহেতু কমন পার্ট, এর জন্য একটা স্পেশাল রুল হবে, আর এই যেহেতু স্বাধীন পার্ট, এর জন্য আরেকটা রুল হবে, ঠিক আছে। সো কেস দুই ধরনেরই থাকতে পারে। এই ধরনের কেস যদি থাকে তাহলে সেটা প্রিটি ইজি, একদম ইজিলি সলভ করা যায়, কিন্তু এই ধরনের কেস থাকলে এটা ইজিলি সলভ করা যায়। দেখো এইখানে যে কারেন্টের ডিরেকশনটা দিয়ে দিয়েছে, এই সিরিজে কারেন্টটা সেম না, তাহলে এই যে I2 কারেন্টটা ধরেছে এখান দিয়ে তো যাচ্ছিল, I2 এর ডিরেকশন আর 5 এর ডিরেকশন উল্টা, তার মানে I2 এর ভ্যালু দেয়া আছে কিন্তু অপোজিট, আমি যেভাবে ধরেছি তার অপোজিট। সো এখানে I2 ডিরেক্টলি -5 অ্যাম্পিয়ার লিখে দেয়া যায় কি? জি স্যার। তাহলে আমার I2 এর জন্য, I2 বের করার জন্য আর ইকুয়েশন লেখা দরকার হবে? দরকার হবে না। দুইটা ইকুয়েশনের জন্য, দুইটা মেশের জন্য একটা ইকুয়েশন লিখলেই চলবে। এবার দুইটা মেশের জন্য এখানে I2 এর ভ্যালুটা হচ্ছে -5 অ্যাম্পিয়ার। কিভাবে এই কথাটা আমি বলতে যাচ্ছি, যেহেতু I2 এর ভ্যালু এখানে দেয়া আছে, দেখো এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা নিচ থেকে উপরে যাচ্ছে, সোর্সের ভ্যালু দেয়া আছে 5 অ্যাম্পিয়ার, মানে এই সিরিজে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে পুরো সিরিজে 5 অ্যাম্পিয়ার ভিতরে যাবে না, কারণ সোর্স তো 5 অ্যাম্পিয়ার দিচ্ছে। এখন আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যখন এই মেশের কারেন্টের ডিরেকশনটা দিয়েছিলাম, তখন এটা ক্লকওয়াইজ দিয়েছিলাম, কারণ আমি শিখেছি ক্লকওয়াইজ হিসাবে। সো ক্লকওয়াইজ দিলে আমি ধরে নিয়েছি এই কারেন্টটা I2 কারেন্ট এদিক দিয়ে যাচ্ছিল, I2 কারেন্টটা তো এদিক দিয়ে যাচ্ছিল। এখন এই ব্রাঞ্চের ভিতর দিয়ে তো I2 কারেন্ট যাচ্ছিল, সেই I2 কারেন্ট আবার নিচ থেকে চিন্তা করো, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সিরিজে কারেন্ট একটাই যায়, দুইটা তো যায় না। সো এই সিরিজ কানেকশনে প্রথমে বললাম 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, পরে বললাম I2 যাচ্ছে, তাহলে I2 এবং 5 দুটোই সমান হবে, সোজা হিসাব, কারণ সিরিজে কারেন্ট সেম তো। সো I2 = 5, এটা তো শিওর। প্রথমে বলি I2 5 এর সমান, এই কথাটা তো সত্য, কারণ এখানে সিরিজ কানেকশন, সিরিজে যেহেতু এখানে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর আমার হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি I2 কারেন্ট এদিকে যাচ্ছে, সো দুটো কারেন্ট সমান। এখন এর ডিরেকশনটা উল্টা ধরেছি, আমি ডিরেকশন উল্টা কিভাবে ধরেছি, আমি আমার সুবিধার্থে আমি ধরেছি কারেন্টটা এদিকে যাচ্ছে আর দেয়া আছে কারেন্টটা উল্টা দিকে, এই জন্য I2 = -5 অ্যাম্পস লেখা যায়। ওকে, ডিরেক্টলি লিখে দেওয়া যায়, আর কিছু করা লাগবে না, ওখানে ইকুয়েশন লিখতে হবে। যেহেতু I2 এর একটা ভ্যালু পেয়ে গেলাম আমি, এখন শুধুমাত্র মেশ 1 এ একটা কেভিএল অ্যাপ্লাই করলেই একটা ইকুয়েশনে সলভ হয়ে যাবে। তো যদি একটা মেশের মধ্যে কারেন্ট সোর্স সীমাবদ্ধ থাকে তাহলে সেটা ইজি প্রবলেম। এখন আসি 2 নাম্বার কেস নাম্বার 1, যেটা হচ্ছে ইজি। কেস নাম্বার 2, এখন দেখি এইখানে আমি যদি এখান থেকে ভোল্টেজকে যোগ করা শুরু করতাম, এখানে আসতাম 6 × I1, এখানে আসতাম 2 × I1 - I2
এখানে আসলাম -6 মাইনাস মাইনাস এখানে ভোল্টেজ কত এখানে ভোল্টেজ কত মাইনাস 6 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার কি ভোল্টেজ হতে পারে না সো কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করতে হবে কারেন্ট তো আবার দুইটা সোর্সেই আছে, দুই পাশেই আছে। কারেন্ট কোন দুই পাশে আছে দুই পাশে আছে কমন আছে তার মানে এখানকার ভোল্টেজ তুমি লিখতে পারছো না সোজা কথা এখানকার ভোল্টেজ তুমি লিখতে পারছো তুমি জানো না সো এই রূপে তুমি কেভিএল অ্যাপ্লাই করতে পারবে স্যাটিসফাই হবে না কেভিএল তুমি যদি এই রূপে এখন -20 প্লাস 6 ইনটু i1 প্লাস 2 ইনটু i1 মাইনাস i2 এখানে এসে আর ভোল্টেজকে যোগ করা যাচ্ছে না তাহলে ইকুয়াল টু 0 লেখা যাচ্ছে না কেভিএল স্যাটিসফাই হয়নি সো এই ইকুয়েশনটা লিখে আমার লাভ হবে না 2 নাম্বার মেশে আসি এখানে লিখলাম 2 ইনটু i2 মাইনাস i1 একই কাহিনী হবে। 2 ইনটু i2 মাইনাস i1 এখানে 10 ইনটু i2 4 ইনটু i2 এখানে আবার যখনই আসি আবার ভোল্টেজ কেভিএল ইকুয়েশন লেখা যায় তার মানে মেশ 1 এও কেভিএল ইকুয়েশন লেখা যায় না মেশ 2 এর কেভিএল ইকুয়েশন লেখা যায় না এই প্রবলেমটা কখন রাইজ করে যখন একটা কারেন্ট সোর্স দুইটা মেশের মাঝে কমন চলে আসে যখন কমন চলে আসে তখন ওইখানে আর কেভিএল চালানো যায় না তখন একটা স্পেশাল রুলস আছে এটার জন্য যদি একটা কারেন্ট সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স থাকতেও পারে নাও পারে যদি এরকম আসে তাহলে সেটা হচ্ছে সুপার মেশের প্রবলেম সলভ করতে হবে নাম কি সুপার মেশ সার্কিটটা নরমাল মেশ সুপার মেশ সুপার মানে সবসময় বড় সেখানে কারেন্ট ডিরেকশন দিলাম i1 এন্ড কারেন্ট ডিরেকশন দিলাম i2 এখন এখানে দেখতে পাচ্ছি যে দুইটা মেশের মাঝে একটা কমন কারেন্ট সোর্স আছে সো এই প্রবলেমটা স্পেশালি এই ধরনের প্রবলেমের নাম দিব হচ্ছে সুপার মেশ প্রবলেম সুপার মেশ প্রবলেম নরমাল মেশে তো হবে না সুপার মেশে অ্যাপ্লাই করতে হবে সুপার মেশ প্রবলেম কিভাবে করি সেটার ক্ষেত্রে আমি এই দুইটা মেশকে একটা মেশ হিসেবে চিন্তা করি তখন লুপ ধরবো আমি এই বড় লুপটাকে আমি সুপার মেশ হিসেবে চিন্তা করব দুইটা মিলে একটা চিন্তা করব কিন্তু যখন দুইটা মিলে একটা চিন্তা করব তখন কিন্তু কারেন্টের ভ্যালু আবার আলাদা আলাদা দিও না যে মেশে যে কারেন্ট আছে তাই দিয়ে গুণ করো আলাদা কারেন্ট ডিফাইন করার দরকার নেই যে স্যার এই সুপার মেশে আমি একটা কারেন্টই দিব যেটার নাম হচ্ছে আই না এই নিয়মে বলতেছে যে মেশে থাকবা ওই মেশের কারেন্ট দিয়ে তোমাকে গুণ করতে হবে ওকে যদি এই রকম থাকে শুরুতে সেটা বলবো এটা সুপার মেশের প্রবলেম শুরুতে আমি একটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই কেভিএল এট সুপার মেশ কেভিএল অ্যাপ্লাই করব সুপার মেশে সো অ্যাপ্লাই কেভিএল at সুপার মেশ আগে যেভাবে কেভিএল অ্যাপ্লাই করেছি এখনো সেম ভাবেই করব এখান থেকে শুরু করি ঘুরতে থাকি আমি বড় মেশটাতে ওকে -20 প্লাস প্লাস আমি বলেছি যে এটা ওই কারেন্টে থাকতে হবে 6i1 প্লাস 6i1 প্লাস 10i2 প্লাস 10i2 প্লাস 4i2 প্লাস 4i2 পরে আছে আর কিছু নাই ইকুয়াল টু 0 সো i1 এর ভ্যালু কত আসছে i1 হচ্ছে 6i1 প্লাস 14i2 ইকুয়াল টু 20 ইকুয়েশন নাম্বার 1 অন আসবে হ্যাঁ i1 equal on i1 ইকুয়াল Oh, টু sorry. i2 তো আছে না i2 আছে সো দুইটা মেশ নিয়ে আমি একটা ইকুয়েশন লিখছি
এবং প্রথমে মাঝের ব্রাঞ্চটা আমি চিন্তা করেছি, এখন নাই। আমি চিন্তা করেছি মাঝের ব্রাঞ্চটা নাই, এবং সিরিজে রেজিস্ট্যান্স আছে ওটাকেও চিন্তা করেছি, ওটাও নাই। বুঝাইতে পারলাম? কারেন্ট সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স ছিল, দুইটাকে শুরুতে আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আমি বড় মেশটার ভিতরে একটা কেবিল লিখেছি। ঠিক আছে স্যার, দুইটা আননোন, একটা ইকুয়েশন সলভ তো হবে না, আরেকটা ইকুয়েশন কোথা থেকে আসবে? এখন আরেকটা সিনারিও, এই তো ছিল এখানে, আমি তো বাদ দিয়ে দিয়েছি, তাহলে এর ইফেক্টটা কি সেটা নিয়ে আসি। এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট কোথা থেকে কোথায় যাচ্ছে? নিচ থেকে উপরে যাচ্ছে, এবং এই 6 অ্যাম্পিয়ার কারেন্টটা 2 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে, একই সেম কারেন্ট যাচ্ছে। এখন এই 6 অ্যাম্পিয়ার কারেন্টের ইকুয়েশন কি কোনোভাবে লেখা যায়? 6 অ্যাম্পিয়ার সমান কিছু, আমি যদি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিই এই পয়েন্টে, I2 minus I1. I2 minus I1 equal to 6 amp. So apply KCL at point A. এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করতে হবে। এইখানকার কারেন্ট কত ছিল? I2 ছিল, কারণ ঘুরে তো I2 এসেছে। এখানকার কারেন্ট I1 বের হয়ে যাচ্ছে। সো এখানে যদি চিন্তা করি, I1 ঢুকলো, দুইটা বের হলো। সো I2 ঢুকলো, I1 বের হয়ে গেল, মাইনাস 6 অ্যাম্পিয়ার বের হয়ে গেল, ইকুয়াল টু 0। সো এটাকে করলে আসবে 6 অ্যাম্পিয়ার I2 minus I1 equal to 6. So equation number 2. Equation number 2. এখন কিন্তু দুইটা ইকুয়েশন হয়ে গেছে। দেখো দুইটা মেশ, দুইটা ইকুয়েশন। এখন I1 এবং I2 এর ভ্যালু তো বের করা যাবে সহজে। বুঝতে পারলাম I1 এর ভ্যালু কত আসে? এটাকে যদি করি তাহলে তুমি বসাও ক্যালকুলেটরে। আমি দুই দিয়ে গুণ করলে এটা আসবে হচ্ছে I1 plus 7I2 equal to 10. এটা হচ্ছে I2 minus I1 equal to 6. এটা এই দুই ইকুয়েশনকে যদি এই I2 কে দিতে চাই, তাহলে নিচের ইকুয়েশনটা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে এরকম আসবে, এটা হয়ে যাবে 18। সো I2 মাইনাস করে দাও, প্লাস হয়ে যাবে মাইনাস। সো I2 কোথায় দিতে হবে? সরি I1 আছে। সো এটাকে লিখতে হবে মাইনাস I1 প্লাস I2 ইকুয়াল টু 6। দেখো মাইনাস I1 প্লাস I2 ইকুয়াল টু 6। 3 দিয়ে গুণ করো, মাইনাস 3I1 প্লাস 3I2, এখানে হচ্ছে X equal to minus 3.2, Y equals to 2.8. ডাইরেক্টলি যোগ করলে কাটাকাটি যাবে, কাটাকাটি গেল 3 আর 7 10 I2, এখানে যোগ করলে কত আসবে? 28। সো I2 এর ভ্যালু আসবে হচ্ছে 2.8। ঠিক আছে, একইভাবে I2 এর মানটা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, মাইনাস I1 প্লাস 2.8 ইকুয়াল টু 6। সো মাইনাস I1 Minus 3.2. 2.8। সো I2 সমান 3.2 মাইনাস, সরি এটা হচ্ছে I1। সো I1 এর যে ভ্যালুটা আসবে এটা 3.2 amps, I2 এর যে ভ্যালুটা আসবে সেটা 2.8। এই হচ্ছে আমার কঠিন কোনো কিছু একদম ইজি, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। তার মানে কারেন্ট সোর্স থাকলে সেখানে আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারি না, দ্যাটস ওয়াই আমি নতুন করে একটা বড় মেশ নিলে সুপার মেশ চিন্তা করি। সুপার মেশে প্রথমে একটা কেভিএল অ্যাপ্লাই করবো, একটা ইকুয়েশন পাবো, আর একটা ইকুয়েশন হচ্ছে ওই যেখানে কারেন্ট সোর্সটা আছে সেখানে একটা কেসিএল অ্যাপ্লাই করবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এই প্রবলেমটার কথা দিয়ে তাকাও। এটা একটা একদম স্পেশাল প্রবলেম। এমন কোনো ম্যান্ডেটরি না যে দুইটা মেশ মিলে একটা সুপার মেশ হবে, তিনটা মেশ মিলে হতে পারে, পাঁচটা মেশ মিলে হতে পারে, আবার আলাদা আলাদা দুইটা সুপার মেশও হতে পারে, যে একই সার্কিটের ভিতরে আলাদা আলাদা দুইটা সুপার মেশ আছে, এমন হতে পারে। স্যার প্রসেসটা তো প্রসেস একই, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স থাকলে আমার কোনো সমস্যা নেই। তুমি চিন্তা করো, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, একটা
সরি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট কারেন্ট। আমি এখান থেকে এসে যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করতাম পারতাম না, আবার এই পথে আসতাম তাও পারতাম না, আমাকে বাধ্য হয়ে এখান থেকে এসে এই বড়টাকে মিলে একটা সুপার মেশ ধরতে হয়েছে। তাহলে তিনটা মেশ মিলে আমার একটা সুপার মেশ ধরতে হয়েছে। তাহলে তিনটা মেশের জন্য আমি একটা ইকুয়েশন লিখছি, আর বাকি দুটো কোথায় পাবো? এর জন্য এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব, এর জন্য এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব। এই পাশে স্যার এটা কোন পাশে? বাকিটা এই পাশে বাদ আছে। বাদ আছে তো, আরেকটা ইকুয়েশন লিখবো এই পাশে, চারটি ইকুয়েশন আসবে, চারটা মেশ হলে চারটা ইকুয়েশন আসবে, মাঝখান তিন। বুঝতে পারলাম? বুঝা গেল? আমি কি করে দিব না প্র্যাকটিস করবো? কত সময় আছে? প্র্যাকটিস করব। প্র্যাকটিস করো, দেখো তো কত সময় আছে। এখনো সময় আছে, এটা প্র্যাকটিস করো, অনেক সময় আছে আমাদের। একটু প্র্যাকটিস করে দেখো কি আসে। আমার চারটে ইকুয়েশন লিখে দেখা শুধু, চারটে ইকুয়েশন কেমন হবে সেটা লেখো শুধু। শুধু মেশের এই ইকুয়েশনগুলো বের করবো। শুধু ইকুয়েশন। হলো? কেন? সুপার মেশিন হচ্ছে 6i2 2i1 4i3 8i3 minus 1 mesh 4 এ apply করছো minus 2 minus 1
কারণ তুমি I4 মাইনাস I3 করছো না, তুমি মাইনাস লিখতে পারবে যদি I3 মাইনাস I4 পজিটিভ P point KCL লিখছো I2 minus I1 minus 5 I2 minus I1 সমান 5 হবে minus 5 মধ্যে যায় P point KCL অ্যাপ্লাই করলে I2 minus I3 এখনো লিখতে পারলো না হচ্ছে I2 minus I3 I3 minus I2 এত টুকটাক হবে লাস্টটা কিসের এই পাশে মেশ করতে একেবারে এই পাশেটা আলাদা না যদি মেশ করে টেবিল অ্যাপ্লাই করে তারপর হচ্ছে বুঝে KCL হচ্ছে কিউ পয়েন্ট আর পি পয়েন্ট KCL আচ্ছা তো এই জিনিসটা এখানে আমি আইডেন্টিফাই করে দিয়েছি, এটা প্রিটি ইজি। তোমাকে কোডটা খাতা আমি কোথাও বলে দিব না যে এইটা সুপার মেশ, কোথাও বলা থাকবে না সুপার মেশ। তোমাকে প্রবলেমটা দেখে বুঝতে হবে এটা সুপার মেশ অ্যানালাইসিসে করতে হবে। এবং আমি দেখলাম এটা সুপার মেশেরও সুপার মেশ মনে হচ্ছে, তাই না? দুইটা না তিনটা মিলে হচ্ছে। তো আমাকে এখান থেকে শুরু করে কেভিএল চালাতে হবে, অ্যাপ্লাই কেভিএল আর সুপার মেশ। KVL at super mesh প্রথমে আমি 2 থেকে শুরু করি 2 ইনটু I1 সহজ হিসাব, তারপরে এসে এই যেটা ভোল্টেজ লেখা শেষ এখান দিয়ে সেখানে লিখতে পারলাম না, এখানটা ভোল্টেজ লিখব 4 ইনটু I3 এরপরে আমি এদিক দিয়ে যাব না, এখানে শেষ এখান দিয়ে যাব প্লাস 8 I3 minus I4। কেন I3 লিখবো? কারণ আমার সুপার মেশের ভিতরে আমি এখন মেশ 3 তে আছি, I4 এ আমি নাই, মেশ 3 তে আছি। এরপরে সে প্লাস 6 I2 ইকুয়াল টু 0। এটা লিখতে পারো তাহলে ঠিক আছে, ওকে? এতটুকু লিখতে পারলে ঠিক আছে, ডান। এখন তিনটা মেশের জন্য আমার একটা ইকুয়েশন আসছে, বাকি দুটো কোথায় পাবো? 2 পয়েন্টে KCL অ্যাপ্লাই করতে হবে। এই পয়েন্টে একটা KCL অ্যাপ্লাই করা যায়, অথবা এই পয়েন্টে একটা KCL অ্যাপ্লাই করা যায়, অথবা এই পয়েন্টে একটা KCL অ্যাপ্লাই করা যায়। তুমি কোন পয়েন্টে KCL অ্যাপ্লাই করবে তোমার সিদ্ধান্ত। ওকে, তবে চিন্তা করবা যেখানে সিঙ্গেল এলিমেন্ট আছে, সিঙ্গেল কারেন্ট আছে, সেখানে অ্যাপ্লাই করতে। তুমি যদি কোনো কারণে KCLটা এখানে অ্যাপ্লাই করতে, তাহলে এখানে একটা কারেন্ট আসছে, এখানে দুইটা কারেন্টের কম্বিনেশনে একটা কারেন্ট আসছে,
এখানে একটা কারেন্ট আসছে, তো এখানে ক্ষেত্রে জিনিসটা খুব ইজি হতো, এটার ক্ষেত্রে প্রবলেমটা আলাদা। চেষ্টা করবো যে সিঙ্গেল কারেন্ট আসতেছে এমন ব্রাঞ্চটা ধরতে, যেমন এখানে একটা কারেন্ট আসছে, এখানে একটা কারেন্ট আসছে, এখানে একটা কারেন্ট আসছে, কিন্তু এই ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো এখানে দুইটা কারেন্ট মিলে একটা কারেন্ট আসছে। এই কারেন্টের মান যদি তুমি না জানতাম, এটা তো জানো বলে তুমি জানো, এখন যদি তুমি না জানতো তাহলে কিন্তু এখানে কেসিআর বাই করে দুটো সমান বাই করে দিতে হতো, তখন ঝামেলা। কিন্তু এই পয়েন্টে দেখো সেই প্রবলেম নাই, এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে, কমন পয়েন্ট। সো এই পি পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট পি তে কেসিএল at point P তে KCL অ্যাপ্লাই করলে প্লাস প্লাস I2 প্লাস মাইনাস I1 মাইনাস 5 হ্যাঁ মাইনাস 5 -5 ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়াচ্ছে I2 মাইনাস I1 ইকুয়াল টু 5, দুই নম্বর ইকুয়েশন হয়ে গেল। সুতরাং একইভাবে Q পয়েন্টে অ্যাপ্লাই KCL at point Q পয়েন্টে চিন্তা করো, Q পয়েন্টে কি কি কারেন্ট আসছে, I3 ঢুকলো, আর 3I1 ঢুকলো, আর I2 বের হয়ে গেল, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে I2 মাইনাস I3 ইকুয়াল টু 3I1 আছে। এখন এই I1 এর মধ্যে কোনো একটা ভেরিয়েবল, মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, এই I1 টা কোথায় আছে, দেখো I0 এর সাইডে গেলে দেয়া আছে, I0 এর দিকে যাচ্ছে, তার মানে এই I0 সমান কি লেখা যায়, এই I0 সমান কি লেখা যায়, আমি বলছি এই কনসেপ্টটা, এই I0 সমান কি লেখা যায়, 10 ভোল্ট প্রজেক্ট I0 সমান কি লেখা যায়, দেখো ওখানে দেয়া আছে। তুমি একটা জিনিস এটা ভাবছো না কেন, যে তুমি একটা কারেন্ট ধরেছো যেটা এই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে I4 কারেন্টটা, কিন্তু এখানে একটা কারেন্টের ডিরেকশন দেয়া আছে উল্টা দিকে I0, তাহলে I4 আর I0 সমান হওয়া উচিত না? তাহলে I0 কে যদি I4 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, জানা ভেরিয়েবল, I4 তো জানা ভেরিয়েবল হতে পারে, I0 তো করে না, তাহলে I0 সমান হচ্ছে I4 সমান মাইনাস I0 সমান minus I1, so I0 সমান minus I4, এখানে যদি minus I4 বসাই দাও, এই কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই কথা কি বুঝতে পারছো কি বলছি? একটু সতর্কতার সহিত দৃষ্টি দেওয়া উচিত, আনসারগুলো আসা উচিত, অ্যাটলিস্ট এইগুলো আসলে আমার মনে সান্ত্বনা থাকে যে না তোমরা বুঝতে পারছো। আমি অ্যানালাইসিসটা করার সময় তোমরা কিন্তু বলতে পারতেছো, কিন্তু নিজেরা খাতায় করতে পারতেছো না, খেলা নেই। এটা কি কঠিন কোনো কিছু ছিল না? তো তিনটার জন্য তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বারটা পাবো হচ্ছে মেশ 4 এ যদি কেভিএল অ্যাপ্লাই করি। সো অ্যাট মেশ 4 মেশ 4 এ কি আছে, 2 into I4 plus 10 plus 8 I4 minus I3 equal to 0। নিয়ম সব জায়গায় সেম, নিয়ম সেম, কেভিএল অ্যাপ্লাই করে নিয়ম সব জায়গায় সেম, আলাদা কোনো নিয়ম নেই। সো কেভিএল যদি তুমি বুঝে থাকো, এগুলো তোমার না পারার কথা। এখন এই চারটি ইকুয়েশনকে যদি সাইমultaneously তুমি ক্যালকুলেটর সলভ করো, সলভ হয়ে যাবে। এত বড় অ্যানালাইসিস পরীক্ষা আমি দিব না, কারণ এই তুমি করবে না, তোমার ক্যালকুলেটর সাথে থাকবে, পারবা চারটি ভেরিয়েবল সলভ করা যায়, প্র্যাকটিস করো। সো চারটা ভেরিয়েবল অপশন এখানে নাই, চারটা ভেরিয়েবলের অপশন আছে, এ বি সি ডি এরকম ভেরিয়েবলের অপশন আছে, আমি জানি। মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা আছে?
বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলতে হবে। তুমি আলটিমেটলি চুপচাপ বসে থাকলে কিন্তু এক সময় গিয়ে ধরা খাবে। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। সাবজেক্টে ভালো স্যার করার রোবোটিক্স তো এই স্যার, off করে দেবো? তাই না? অফ করে দাও।